ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমি তোমাদের ২০২৩ সালের তোমাদের যারা চতুর্থ শ্রেণীর ছেলেমেয়েরা তোমরা এবছর ২০২৫-এ বৃত্তি পরীক্ষা দিতে চলেছ, তারা বিগত বছরের প্রশ্নপত্র অর্থাৎ ২০২৩ সালের প্রশ্নপত্রটা একটু দেখে রাখবে। কেননা সেই প্রশ্নপত্রগুলো কেমন হচ্ছে সেভাবে তোমরা তোমাদের ২০২৫-এর স্কলারশিপ পরীক্ষা বা বৃত্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। চলো আজকে ২০২৩ সালে যে প্রশ্নটি হয়েছিল বিজ্ঞানের বিষয়টা, বিজ্ঞানের বিষয়ে যে প্রশ্ন হয়েছিল যেভাবে অর্থাৎ বিজ্ঞান বিষয় ছিল ৫০ নম্বরের প্রশ্ন ছিল, আর সময় ছিল ১ ঘন্টা ৩০ মিনিট। চলো আমরা সেই বিজ্ঞান প্রশ্নপত্রটা একটু দেখে এবং আলোচনা করার চেষ্টা করি এবং সম্পূর্ণ উত্তর করার চেষ্টা করি। চলো, একাধিক প্রশ্ন ছিল, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যেকোনো ৪টি, আর প্রশ্নমান ছিল ৫ × ১ = ৫। চলো, প্রথম প্রশ্ন হচ্ছে, একটি তরল দাহ্য পদার্থ হলো কি বলতো? জল, কেরোসিন না দুধ? একটি তরল দাহ্য পদার্থ কী ছিল বলতো? কেরোসিন। কেন তরল দাহ্য পদার্থ? না কেরোসিন কেন দাহ্য পদার্থ? না দাহ্য পদার্থ এই কারণে যে কেরোসিন সহজে দহন হতে পারে বা পুড়ে যেতে পারে, সেই কারণে কেরোসিন হচ্ছে তোমাদের একটি তরল দাহ্য পদার্থ। জল আর দুধ কিন্তু তরল পদার্থ, কিন্তু দাহ্য পদার্থ নয়। এটা কিন্তু আগুনের সংযোগে পড়ে যায় না। কেরোসিন শুধুমাত্র আগুনের সংযোগে পড়তে পারে। কেমন? চলো, এর ক্ষয়ের প্রশ্নটা হচ্ছে যে রক্তাল্পতার রোগ সারানোর জন্য তুলসী, কালমেঘ, কুলেখাড়া ব্যবহার করা হয়। রক্তাল্পতার জন্য কী ব্যবহার করা হয়? কুলেখাড়া ব্যবহার করা হয়। কেমন? পরের প্রশ্ন দেখো, চোখ, নাক, মুখ জ্বালা করে কি বৃষ্টির জন্য না ব্লিচিং পাউডারের জন্য? ব্লিচিং পাউডার, এটা হবে ব্লিচিং পাউডারের জন্য না অন্ধকারের জন্য? চোখ মুখ জ্বালা করে কার জন্য? না চোখ মুখ জ্বালা করে ব্লিচিং পাউডারের জন্য। ব্লিচিং পাউডারের জন্য চোখ মুখ জ্বালা করে, কেননা ব্লিচিং পাউডারটা রাসায়নিক পদার্থ। গয়দা দেখো, খাবারের যে অংশ হজম হয় না তা জমা হয় কোথায়? মলাশয়ে, পাকস্থলীতে না ক্ষুদ্রান্তে? দেখো, যেগুলো হজম হয় না সেগুলো জমা হয় কোথায়? মলাশয়ে জমা হয়। তোমাদের পছন্দ দেখো, তুলো পাওয়া যায় পলাশ, শিমুল থেকে। কী থেকে তুলো পাওয়া যায়? কিন্তু শিমুল গাছ থেকে তুলো পাওয়া যায়। কোন গাছ থেকে? শিমুল গাছ থেকে তুলো পাওয়া যায়। ২ দিকের প্রশ্ন আমরা চলে এলাম। দেখো, ২ দিকের প্রশ্ন হচ্ছে, ২ শূন্যস্থান পূরণ করো, যে কোনো ৫টি। ৫ × ১ = ৫। প্রতি প্রশ্ন মান করতে হচ্ছে ১ করে। ২ ক হচ্ছে, দেখো, মানব শরীরের সবথেকে কঠিন অংশ কোনটি বলতো? আমাদের শরীরে সবথেকে কঠিন অংশ হচ্ছে দাঁত, বা এনামেলও বলতে পারো। দাঁত কিন্তু সবথেকে কঠিন পদার্থ। কেমন? ক্যালসিয়াম দিয়ে তৈরি। বা আরও বলা হয় যে দাঁতের যে উপরে যে একটা আস্তরণ থাকে, সেই আস্তরণটাও একটা কঠিন হয়ে থাকে। চলো, ক্ষয়তে প্রশ্ন হচ্ছে, বস্তু যা দিয়ে তৈরি তাকে আমরা কী বলি? তাকে ড্যাশ উদ্ভিদ বলি। যে বস্তু যা দিয়ে তৈরি তাকে বলা হয় কি? পদার্থ বলা হয়। কি বলেছে? বস্তু যা দিয়ে তৈরি তাকে বলা হয় কি? পদার্থ। তাকে বলি পদার্থ। এটা কিন্তু ভুল দেওয়া আছে। এটা কিন্তু অবশ্যই ভুল অ্যাকচুয়ালি বলা যায়। এখানে ভুল, দেখো, এখানে ড্যাশ বলি। কি বলি? এইখানে পূর্ণচ্ছেদ হবে। এইখানে পূর্ণচ্ছেদটা হবে। উদ্ভিদ এখানে হবে না। তাহলে বস্তু যা দিয়ে তৈরি তাকে আমরা কি? পদার্থ বলি। কি বলি? পদার্থ বলি। কেমন? প্রিন্টিং মিস্টেকের ফলে এটা হয়তো মিস্টেক হয়ে গেছে। চলো, গয়দের প্রশ্ন দেখো, রোগ সারাতে পারে এমন উদ্ভিদকে অন্যান্য প্রাণীরা খাবারের জন্য গ্যাস বেরিয়ে যায় বলেছে। রোগ সারাতে কি বলা হচ্ছে? রোগ সারাতে পারে এমন উদ্ভিদকে ড্যাশ উদ্ভিদ বলা হতো। রোগ সারাতে পারে এমন উদ্ভিদকে ড্যাশ বলা হতো। এখানে প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে একটু। এখানে কিন্তু কী হবে? রোগ সারাতে পারে এমন উদ্ভিদকে কী বলা হয়? এমন উদ্ভিদকে বলা হয় ভেষজ বলা হয়। এখানে একটু প্রিন্টিং মিস্টেকের ফলে এখানে কিন্তু একটু আলাদা হয়ে গেছে। উদ্ভিদকে ড্যাশ বলে, এখানে ড্যাশ বলে। কি বলবে? রোগ সারাতে পারে এমন উদ্ভিদকে বলে কি বলতো? ভেষজ বলা হয়। কি বলা হয়? ভেষজ। আর তারপরে প্রশ্ন হচ্ছে গিয়ে, ধানের খোসা দেখো, ধানের খোসাকে কি বলা হবে? এখানে কিন্তু ঠিক ধরা যাচ্ছে না। ধানের খোসাকে ড্যাশ বলে, কিন্তু হবে ধানের খোসাকে ড্যাশ বলে। ধানের খোসাকে কি বলা হয় বলো তো? ধানের খোসাকে তুষ বলা হয়। তয়সু মূর্ধন্য ষ, তুষ। তয়সু পেট কাটা মূর্ধন্য ষ, তুষ। আর ধানের খোসাকে কি বলা হয়? তুষ বলে। মধ্যে থেকে প্রশ্ন দেখো, মানুষ ড্যাশ উপর নির্ভর করে। মানুষ ড্যাশ উপর, এখানে হবে কি? মানুষ, এখানে আরেকটা মিস্টেক হয়েছে। এখানে মানুষ ও অন্যান্য প্রাণী, এখানে হতো মানুষ ও অন্যান্য প্রাণী। মানুষ ও অন্যান্য প্রাণীরা খাবারের জন্য কি বলা হলো? মানুষ ও অন্যান্য প্রাণীরা খাবারের জন্য ড্যাশ উপর নির্ভর করে। ড্যাশ, মানুষ ও অন্যান্য প্রাণীরা খাবারের জন্য ড্যাশের উপর, এখান থেকে কেটে নিয়ে তোমরা লিখবে যে মানুষ ও অন্যান্য প্রাণীরা খাবারের জন্য ড্যাশের উপর নির্ভর করে। কার উপর নির্ভর করে? উদ্ভিদের উপর নির্ভর করে। কার উপর? উদ্ভিদের উপর নির্ভর করে।
উদ্ভিদের উপর নির্ভরশীল লিখবে। 6 থেকে প্রশ্ন দেখুন, নিঃশ্বাস ছাড়ার সময় মানুষ শরীর থেকে কী বলা আছে, নিঃশ্বাস ছাড়ার সময় মানুষ শরীর থেকে ড্যাশ গ্যাস বেরিয়ে যায়, ড্যাশ, এখানে বাকি অংশটা এখানে জুড়িয়ে দেওয়া হয়েছে। নিঃশ্বাস ছাড়ার সময় মানুষ শরীর থেকে ড্যাশ গ্যাস বেরিয়ে যায়, ড্যাশ গ্যাস বেরিয়ে যায়। কোন গ্যাস বেরিয়ে যায় বলো তো? কার্বন ডাইঅক্সাইড। কী আছে উত্তর হবে তোমাদের কার্বন ডাইঅক্সাইড। CO2 সংকেত হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড সংকেত হচ্ছে CO2, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড লিখে দিবে কার্বন ডাইঅক্সাইড। চলো 3 থেকে প্রশ্নটা আমরা দেখে নিই। 3 থেকে প্রশ্ন হচ্ছে ভুল সংশোধন করো যে কোনো 5টি। 3-এর ক বলা হচ্ছে, দেখো 3-এর ক বলা হচ্ছে যে আমাদের প্রধান শ্বাসঅঙ্গ হলো হৃৎপিণ্ড, কিন্তু এটা কিন্তু ভুল। আমাদের প্রধান শ্বাসঅঙ্গ হলো কি? ফুসফুস। কি হচ্ছে? ফুসফুস। কয়েক প্রশ্ন হচ্ছে কঠিন পদার্থের নিজস্ব কোনো আকার নেই। কঠিন পদার্থের নিজস্ব কোনো আকার নেই, হবে না, উত্তর হবে কঠিন পদার্থের নিজস্ব আকার আছে। আকার, এটা কাটবে আকার আছে। আর দেখো গয় থেকে দেখো পাহাড়ের চূড়ায় অক্সিজেন বেশি থাকে, এখানে কি হবে? পাহাড়ের চূড়ায় কিন্তু অক্সিজেন কম থাকে, বেশি হবে না, কম থাকে। আর গয় থেকে শীতকালে সর্ষের তেল জমে যায়, এখানে শীতকালে কিন্তু সর্ষের তেল জমে না, শীতকালে নারকেল তেল জমে যায়। কী তেল? নারকেল তেল। নারকেল তেল জমে যায়। ওর থেকে প্রশ্ন দেখো বুকে হেঁটে চলে এরূপ একটি প্রাণী হলো মশা। দেখো বুকে হেঁটে চলে এরূপ একটি প্রাণী হলো সাপ। মশা হবে না, সাপ হবে, দন্ত সহায়কার প, সাপ। তারপর প্রশ্ন দেখো পুকুরের জল থেকে নুন তৈরি হয়, এটা তো কি একদম সম্ভব নয়। পুকুরের জলে কোনোদিন পুকুরটা মিষ্টি জল হয়, আর পুকুর জল না, সমুদ্রের জল, নোনা জল থেকে তো নুন তৈরি হয়। উত্তরটা কী হবে? সমুদ্র হবে। সমুদ্রের লিখবে, সমুদ্রের জল থেকে নুন তৈরি হয়। 4 থেকে প্রশ্ন আমরা চলে এলাম। দেখো 4 থেকে প্রশ্ন হচ্ছে গিয়ে দুটি বাক্যে উত্তর দাও। কেন্ন ছুঁলে তা গোল হয়ে গুটিয়ে যায়, কিন্তু টিকটিকিকে ছুঁলে তা গোল হয় না কেন? চলো এই প্রশ্নের অ্যান্সারটা আমরা দেখে নিই। দেখো 4-এর ক হচ্ছে যে কেন্নর সিদ্ধড়া নেই, তাই কেন্নকে ছুঁলে তা গোল হয়ে গুটিয়ে যায়, কিন্তু টিকটিকির সিদ্ধড়া থাকায় টিকটিকি ছুঁলে গুটিয়ে যায় না। বুঝতে পেরেছো? যদি সিদ্ধড়া থাকে তারা অবশ্যই গোল হয়ে গড়ে যেতে পারে না, যাদের সিদ্ধড়া নেই কিন্তু তারা অবশ্যই গোল হয়ে গড়ে যেতে পারে। কেন্ন কিন্তু সিদ্ধড়া নেই, তাই আত্মরক্ষার জন্য তারা গুটিয়ে ফেলে। চলো পরের প্রশ্ন কী ছিল? যে পরের প্রশ্ন ছিল যে ক্ষয় থেকে লিপ্ত পথ কাকে বলে, কোন প্রাণীর মধ্যে দেখা যায়? লিপ্ত পথ কোন প্রাণীর মধ্যে দেখা যায়? চলো এই প্রশ্নের অ্যান্সারটা আমরা দেখে নিই। দেখো লিপ্ত পথ থাকে, দেখো একমাত্র লিপ্ত পথ থাকে ব্যাঙের পেছনের পা এবং হাঁসের পায়ের আঙুলের সাথে পাতলা চামড়া দিয়ে পরস্পর জোড়া থাকে বলে এইরূপ পাকে বা পথকে লিপ্ত পথ বলে। কেমন? আর লিপ্ত পথ সাঁতার কাটতে সাহায্য করে হাঁস ও ব্যাঙ এর মধ্যে লিপ্ত পথ দেখা যায়। কেমন? চলো এরপরে গয় দাগের প্রশ্নটা দেখে নিই আমরা। গয় দাগের প্রশ্ন হচ্ছে, দেখো গয়ের দাগের প্রশ্ন কী বলা হচ্ছে? গয়ের দাগের প্রশ্ন হচ্ছে দুটি জীব ও দুটি জড়ের নাম লেখো। জড় পদার্থ জানি কত কিছু, চেয়ার, টেবিল, চক, ডাস্টার, বোর্ড, এগুলো ঘর বাড়ি, এগুলো কিন্তু জড় পদার্থ। আর দুটি জীব হচ্ছে কি, যে কোনো জীব, ইঁদুর, বিড়াল, গরু, সিংহ, মানুষ, এগুলো কিন্তু জীব। কেমন? চলো গয়ের দাগের প্রশ্ন হচ্ছে যে ফুল ও ফল হয় না এমন দুটি গাছের নাম লেখো। ফুল ও ফল হয় না এমন দুটি গাছের নাম হচ্ছে মস ও ফার্ন। কিছু ফুল ও ফল হয় না এমন দুটি গাছের নাম হচ্ছে মস ও ফার্ন। এই দুটি গাছের কিন্তু ফুলও হয় না আর ফলও হয় না। আর আমি আগে কি বলেছিলাম যে বলেছি যে গয়ের প্রশ্নটা যে দুটি জড় পদার্থ জীবে, দুটি সজীব পদার্থের নাম বলে দিয়েছি পূর্বে। দেখো এখানে দাগের প্রশ্নটা কী আছে? দেখো অর্থাৎ পরবর্তী প্রশ্ন হচ্ছে দাগের প্রশ্ন হচ্ছে বর্জ্য পদার্থ কাকে বলে? আচ্ছা উদাহরণ দাও। দেখো বর্জ্য পদার্থ কাকে বলে, এর অ্যান্সারটা আমরা দেখি। আমরা বর্জ্য পদার্থ হচ্ছে, দেখো বর্জ্য পদার্থ হচ্ছে দেখো মূলত পদার্থ 3 ধরনের হয়: কঠিন পদার্থ, তরল পদার্থ, আচ্ছা গ্যাসীয় পদার্থ।
সরি, দেখো এটা নয় ঠিক, দেখো বর্জ্য পদার্থ, এখানে দাগের প্রশ্ন ছিল। মানুষ তাদের প্রয়োজনে বিভিন্ন দ্রব্য ব্যবহার করার পর কিছু অংশ অপ্রয়োজনীয় বা অব্যবহারযোগ্য থেকে যায়, যা মানুষ বর্জন করে। এই বর্জনীয় পদার্থকে বর্জ্য বলে। উদাহরণ দেখো, বাড়ির দৈনন্দিন নোংরা ও জঞ্জাল, খাবার অবশিষ্টাংশ ইত্যাদি। কেমন? চলো পরের প্রশ্ন কী ছিল, ছয় দাগের প্রশ্ন দেখো। ছয় দাগের প্রশ্ন আমরা চলে এসেছি। দেখো ছয়ের প্রশ্ন হচ্ছে যে কোন পদার্থের কয়টি অবস্থা থাকে ও কী কী। দেখো একটু আগে বললাম আমি মিস্টেকের জন্য। দেখো পদার্থের তিনটি অবস্থা, কঠিন, তরল, গ্যাসীয়, তিনটি অবস্থা। কেমন? পদার্থের তিনটি অবস্থা। আনসারটা তো দেখে নিই আমরা। আচ্ছা, পদার্থের তিনটি অবস্থা দেখো। কঠিন পদার্থ, মূলত পদার্থ তিন ধরনের অবস্থাকে, কঠিন পদার্থ, তরল পদার্থ আর গ্যাসীয় পদার্থ। উদাহরণ হিসাবে কঠিন পদার্থ বরফ, আর তরল পদার্থ জল, আর গ্যাসীয় পদার্থ নাইট্রোজেন। কঠিন পদার্থ হলো বরফ, আর তরল পদার্থ জল, দুধ ইত্যাদি, আর গ্যাসীয় পদার্থ হচ্ছে নাইট্রোজেন। কেমন? চলো দাগের প্রশ্নটা কী ছিল দেখে নিই আমরা। সুষম আহার খাওয়া উচিত কেন? চলো এই প্রশ্নের অ্যান্সারটা দেখে নিই যে সুষম খাবার খাওয়া উচিত কেন। চলো, যে বিভিন্ন ধরনের খাবার সঠিকভাবে মিশিয়ে খাওয়ার জন্য একটি পরিকল্পনা করা হয়, যাতে শরীরের শক্তির চাহিদা মেটে, সঠিকভাবে বেড়ে উঠতে পারে ও রোগ প্রতিরোধও করতে পারে। এই পরিকল্পনা অনুযায়ী প্রতিদিন সব ধরনের খাবার পরিমাণ মতো মিশিয়ে খাওয়া উচিত। এটাই হচ্ছে সুষম আহার। কেমন? চলো আমরা 5 থেকে প্রশ্ন চলে এলাম। 5 থেকে প্রশ্ন কী ছিল দেখো, 2-3টি বাক্যে উত্তর দাও যে কোনো 4টি। 4×3, প্রতিটি প্রশ্ন মনে হচ্ছে 3 করে থাকছে, তখন 12, 4×3 12। চলো 5-এর কয়ের প্রশ্ন হচ্ছে কী কী কারণে বাঘের সংখ্যা কমে যাচ্ছে। চলো এই প্রশ্নের অ্যান্সারটা আমরা দেখে নিই, কী কী কারণে বাঘের সংখ্যা কমে যাচ্ছে। দেখো প্রথমত মানুষ জঙ্গল কেটে ফেলেছে, ফলে বাঘের থাকার জায়গা কমে যাচ্ছে। দ্বিতীয়ত হরিণ ও শুয়োর কমে যাওয়ার কারণে বাঘের খাবারের অভাব হচ্ছে। চোরা শিকারীরা বাঘের চামড়া, নখ, হাড় এসবের লোভে বাঘ মেরে ফেলছে, ফলে বাঘের সংখ্যা এত কমে যাচ্ছে। চলো পরের প্রশ্ন কী হচ্ছে, যে ক্ষয় দাগের প্রশ্ন, বাতাসে 3টি উপাদানের নাম লেখো। বাতাসে 3টি উপাদানের নাম লেখো। চলো বাতাসের 3টি উপাদানগুলো কী কী? ক্ষয় দাগে হচ্ছে বাতাসে 3টি উপাদান হচ্ছে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ও নাইট্রোজেন। দেখো এইগুলো কিন্তু মানব জীবনে খুবই গুরুত্বপূর্ণ উপকারী উপাদান। আর অক্সিজেন হচ্ছে মানুষের ক্ষেত্রে, এবং কার্বন ডাইঅক্সাইড গাছের ক্ষেত্রে, নাইট্রোজেন পরিবেশের ক্ষেত্রে। চলো গয় দাগের প্রশ্নটা আমরা দেখে নিই। গয় দাগের কী প্রশ্ন ছিল, ফুসফুস ভালো রাখার জন্য কী কী করা দরকার? ফুসফুস ভালো রাখার জন্য কী কী রাখা দরকার? ফুসফুস ভালো রাখার জন্য কী কী করা দরকার? চলো এই প্রশ্নের অ্যান্সারটা দেখে নিই। ফুসফুস ভালো রাখার জন্য কী কী করা দরকার? তো ফুসফুস ভালো রাখার জন্য নিয়মিত শ্বাসের ব্যায়াম করা দরকার। মুক্ত বাতাসে ছোটাছুটি বা খেলাধুলা করলেও ফুসফুস ভালো থাকে। এছাড়া ফুসফুস ভালো রাখতে যে কোনো ধরনের ধোঁয়া ধুলো থেকেও দূরে থাকা দরকার। কেমন? এর পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন ঘরে থেকে প্রশ্ন হচ্ছে দেখো, যে শীতকালে বলা হচ্ছে, শীতকালে ভিজে জামাকাপড় তাড়াতাড়ি শুকায়, অথচ বর্ষাকালে দেরি হয় কেন? দেখো শীতকালে ভিজে জামাকাপড় তাড়াতাড়ি শুকায়, কিন্তু বর্ষাকালে দেরি হয়। এর কারণ হচ্ছে, চলো আমরা এর কারণটা আমরা জেনে নিই। দেখো দেখো যে শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকায় শীতকালে ভিজে জামাকাপড় তাড়াতাড়ি শুকোয়। আর বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অধিক পরিমাণে থাকার ফলে জামাকাপড় শুকোতে দেরি হয়। কেমন? চলো দাগের প্রশ্ন কী ছিল দেখে নিই। দাগের প্রশ্ন হচ্ছে যে পাখি ও প্রজাপতির একটা মিল ও একটি অমিল লেখো। পাখি ও প্রজাপতির একটি মিল এবং একটি অমিল দেখো, যে পাখি ও প্রজাপতি উড়তে পারে, এটা হচ্ছে মিল। আর প্রজাপতির পাখনার সাহায্যে উড়তে পারে, কিন্তু পাখির পালক পাখির ডানার সাহায্যে উড়তে পারে। এটা হচ্ছে মিল আর এটা হচ্ছে অমিল। কেমন? চলো আমরা 6 দাগের প্রশ্ন চলে এলাম। 6 দাগের প্রশ্ন হচ্ছে অল্প কথার উত্তর দাও যে কোনো 4টি। এখানে 4×3 অর্থাৎ প্রতিটি প্রশ্নে মনে হচ্ছে 3 করে থাকছে। চলো 6-এর ক হচ্ছে খাবার হজম করতে লালাগ্রন্থি কীভাবে সাহায্য করে? এই প্রশ্নের অ্যান্সারটা আমরা দেখি। চলো খাবার হজম করতে দেখো, আমাদের মুখের আশেপাশে থাকে লালাগ্রন্থি। কয়েকটি লালাগ্রন্থি থেকে বেরোয় লালারস থেকে থাকে হজমের রস। তাতে খাবার হজম হয়। হজম করানোর জন্য ছাড়াও লালারস খাবারকে দলা পাকিয়ে দেয়। কেমন? চলো ক্ষয় দাগের প্রশ্ন কী হচ্ছে, যে ক্ষয়ের প্রশ্ন হচ্ছে মেঘ কীভাবে তৈরি হয়? চলো এই প্রশ্নের অ্যান্সারটা আমরা জানি।
দেখো সূর্যের তাপে পুকুর, নদী ও সমুদ্রের জল বাষ্পে পরিণত হয় এবং বাতাসে মিশিয়ে মাটি থেকে উঁচুতে উঠে এবং ঠান্ডা হতে হতে একসময় জলকণায় পরিণত হয়। এই জলকণাগুলি বাতাসে ভাসতে থাকে, এভাবে মেঘ তৈরি হয়। কেমন? এর পরের প্রশ্ন কী ছিল দেখো? এর পরের প্রশ্ন হচ্ছে গ্যাসের ভর আছে তা কীভাবে বুঝতে পারা যায়? চলো এই প্রশ্নের অ্যান্সারটা আমরা দেখে নিই। দেখো বাড়িতে আমরা দেখি বাড়িতে গ্যাস সিলিন্ডার আনতে খুব কষ্ট হয়। রান্না হতে থাকলে সিলিন্ডার ক্রমশ হালকা হতে থাকে। তাই নিয়ে যাওয়ার সময় সহজেই সিলিন্ডারটা নিয়ে যাওয়া যায়। অর্থাৎ রোজ গ্যাস ফুরিয়ে যাচ্ছে বলে সিলিন্ডার সিলিন্ডার ভর কমছে, ভর মানে ওজন কমছে। তাহলে বোঝা গেল যে গ্যাসের ভর আছে। কেমন? ঘয়ের প্রশ্নটা অর্থাৎ শেষ প্রশ্নটা আমরা দেখে নিই। ঘয়ের প্রশ্ন ছিল দেখো যে ঘয়ের দেখে প্রশ্ন হচ্ছে দেখো, মুখে কয় ধরনের দাঁত থাকে, দাঁত খারাপ হয় কিভাবে? চলো এই প্রশ্নের অ্যান্সারটা আমরা দেখে নেওয়ার চেষ্টা করি। মানুষের মুখের দাঁত 3 প্রকার হয়, 4 প্রকার হয়। মানুষের মুখের দাঁত হয় 4 প্রকার। দেখো মানুষের মুখে 4 প্রকারের দাঁত থাকে। দেখো কাটা, ছেঁড়া, ভাঙা আর গুঁড়ো করার জন্য দাঁতের প্রয়োজন হয়। তাহলে কী হলো না, তাহলে বোঝা গেল যে এখানে তো মুখে 4 প্রকারের দাঁত আছে। মুখে 4 প্রকারের দাঁত আছে, কাটা, ছেঁড়া, ভাঙা আর গুঁড়ো করার জন্য। আর এর পরের প্রশ্নটা ছিল কী বলো তো? পরের প্রশ্ন ছিল যে দাঁত খারাপ হয় কীভাবে? এই প্রশ্নের অ্যান্সারটা দেখো, খাবার খাওয়ার সময় দাঁতের ফাঁকে খাবারের টুকরো আটকে যেতে পারে। আর ওই খাবারের টুকরোর বাসা বাঁধে খালি চোখে দেখা যায় না এমন সব জীব, অর্থাৎ অণুজীব, ব্যাকটেরিয়া, ভাইরাস। আচ্ছা, দাঁতের ফাঁকে আটকে থাকা খাবারের বাসা বাঁধা জীবেরাই দাঁতকে খারাপ করে দেয়। কেমন? এই হলো তোমাদের বিজ্ঞান বিষয়, 2023 সালের বিজ্ঞান বিষয়। আর এর পরের ক্লাসে আমি নিয়ে আসবো তোমাদের এরপরে ইংরেজি আর গণিতটা বাকি থেকে গেলো। ইংরেজি, গণিতটা আমি তোমাদের জন্য আলোচনা করবো 2023 সালের।